শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক কষছে ওপার বাংলার জঙ্গি সংগঠনগুলি। এমনই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্র পাঠিয়ে দিয়েছে রাজ্যের পুলিশ এবং ইন্টেলিজেন্স দপ্তরকে। আর এই তথ্য পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদেও কি কোনো ব্যবস্থা নেবেন? তার কারণ তিনি রাজনীতি করেন প্রতিহিংসা পরায়ণতার উপর বিশ্বাস করে। সেই কারণে কেন্দ্রের পাঠানো এই তথ্যের ওপর আদেও মুখ্যমন্ত্রী কতটা সিরিয়াসনেস দেখাবে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তবেই কিন্তু ইন্টেলিজেন্স সংস্থা বলুন কিংবা এসটিএফ বা রাজ্য পুলিশ তারা নড়ে চড়ে বসবে। কিন্তু মুখ্যমন্ত্রী কি গ্রিন সিগন্যাল দেবেন? কেন্দ্রীয় সরকারের এই একেবারেই স্পেসিফিক যে তথ্য তুলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর, এক সহ নাগরিক, এক সহ রাজনৈতিকবিদকে বাঁচাতে কি রাজ্যের প্রশাসন কোনো বড় ভূমিকা নেবে? এই প্রশ্ন অবশ্যই যেমন উঠছে, তেমনি আবার শুভেন্দু অধিকারীর উপর এই জঙ্গি হামলার যে আগাম খবর, এটা প্রমাণ করে দেয় যে আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো রাজনৈতিক দল রয়েছে, তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, তার মধ্যে একমাত্র যদি বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ওপরই ওপার বাংলার মৌলবাদী সংগঠন থেকে জঙ্গি সংগঠনগুলো টার্গেট করে, তার মানে পরিষ্কারভাবে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী সঠিক পথেই রয়েছে। তার কারণ যে বাংলাদেশ ভারতের বিরোধিতা করছে, সেই বাংলাদেশ যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর কোনো চক্রান্তমূলক ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাহলে পরিষ্কারভাবে এই মেসেজটা আমাদের কাছে চলে আসে যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে সেরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই রাজ্যে। তবে পশ্চিমবঙ্গের মানুষ, আমরা কি সেই নেতৃত্ব মেনে নিতে পারবো? আগামী দিনে পশ্চিমবঙ্গের এই দায়িত্ব কি শুভেন্দু অধিকারীর কাঁধে ন্যস্ত করার মতো বিশ্বাসযোগ্যতা কি আমাদের জন্মাবে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 72টা চেকপোস্ট ওপেন করে দিয়ে পশ্চিমবঙ্গকে জঙ্গিদের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছেন, তার উপরেই আমরা ভরসা রেখে দেবো? সেটা 2026-এই প্রমাণ হবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি আজকের এই পর্বে। দেখুন, এই মুহূর্তে গোটা রাজ্য ছেড়ে দিন, গোটা দেশ জুড়ে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যে পশ্চিমবঙ্গ ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। শুধুমাত্র এই 4000 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে যে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে এমনটা নয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 72টা চেকপোস্ট ওপেন করে রেখে দিয়েছেন। অমিত শাহ কেন্দ্রীয় সরকারের বারবার অনুরোধের পরেও মুখ্যমন্ত্রী সেখানে কর্ণপাত করেননি, এবং আপনারা কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন যে ওপার বাংলার জঙ্গি সংগঠনের নেতৃত্বরা তারা আমাদের ভোটার লিস্টের নাম পর্যন্ত লিখিয়ে নিয়েছেন। ভাবতে পারেন যে ওপার বাংলার যারা জঙ্গি, আসাম এসটিএফ যাদেরকে জঙ্গি বলে চিহ্নিত করে তাদেরকে পাকড়াও করেছে, তারা পশ্চিম বাংলার ভোটার। অর্থাৎ সম্ভবত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আনার পেছনে এরা হয়তো ভোট পর্যন্ত দিয়েছিল। এবং এই যদি পরিস্থিতি হয়, এই পরিস্থিতির পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি চুপ করে বসে থাকেন, তাহলে বুঝতেই পারছেন যে ভারতবর্ষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেটা পজিটিভ দিক থেকে না নেগেটিভ দিক থেকে। আসুন আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো। এই বক্তব্য যেটা আপনাদের শোনাচ্ছি সেটা হচ্ছে রত্না বিশ্বাস বলে তৃণমূলের একজন নেত্রী, তিনি বক্তব্য বলছেন। পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের ছবি, তার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটা পোস্টার রয়েছে। এবং এই ভদ্রমহিলা রত্না বিশ্বাস তিনি বলছেন যে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষজন এখানে এসেছেন, তাদের যদি ভোটার লিস্টে নাম তুলতে কখনো সমস্যা হয়, তাহলে জাকির দা, দিলীপ দার সঙ্গে কথা বলে নেবেন। জাকির দা সমস্ত প্রবলেম আপনাদের সলভ করে দেবে। অর্থাৎ ওপেনলি ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী। আর এটা জানার পরেও কি তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেবে না, তার কারণ সম্ভবত এটাই তৃণমূল কংগ্রেসেরই ঘোষিত নীতি। আসুন এই ভিডিওটা শুনুন, আপনারা চমকে যাবেন। এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদা লিঙ্কটা ভুল, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকে নির্বাচনী এলাকায়। বুঝতে পেরেছেন বন্ধুরা, আমি তো এই সমস্ত নেত্রীদের, তৃণমূল কংগ্রেসকে যতটা দোষটা দিই, তত বেশি দোষ দিই আমাদের নিজেদেরকে। তার কারণ হচ্ছে আমরা এত কিছু জানার পরেও, যে আমাদের রাজ্যটাকে জঙ্গিদের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে এটা জানার পরেও, এই তৃণমূল কংগ্রেসের কোন মোহতে আমরা পড়ে রয়েছি যে একটা রাজনৈতিক দল এইভাবে চুরি, দুর্নীতি, প্রতারণা করে রাজ্যের মানুষকে নিঃস্ব করে দিয়েছে। তারপরে আবার এই বাংলাদেশি মুসলিমদের ঢুকিয়ে আমাদের গোটা রাজ্যের ডেমোগ্রাফিটাকে বদলে দিচ্ছে। তা সত্ত্বেও আমরা ভোটার লাইনে দাঁড়িয়ে একেবারে সমস্ত ইস্যু ভুলে গিয়ে শুধুমাত্র এই 1000 টাকার উপর ভরসা রাখি। বুঝতে পারছেন এই রত্না বিশ্বাস কি ভয়ঙ্কর কথা বলছেন? তিনি ভারত বিরোধী কথা বলছেন, যে ওপার বাংলা থেকে কোনো লোক আসলে
তিনি বলছেন না যে সত্তর পুলিশের কাছে যোগাযোগ করুন। তিনি যদি বলতেন যে যদি ওপার বাংলা থেকে কোনো বাংলাদেশিকে দেখেন তাহলে দিলীপ দা, জাকির দাকে খবর দেবেন, ওরা পুলিশের সাহায্যে তাদেরকে গ্রেপ্তার করবে কিংবা বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। এই তথ্য যদি বলতেন তাহলে আমি আপনাদের বলতাম যে তৃণমূল কংগ্রেসকে সকাল সকাল গিয়ে ভোট দিন। কিন্তু যে তৃণমূলের নেত্রী বলছেন যে ওপার বাংলাদেশ থেকে যে সমস্ত বাংলাদেশিরা এসেছেন তাদের ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করে দিন, তাহলে এই রাজনৈতিক দলটাকে বর্জন যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল। কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মানুষ করবে বলে তো মনে হয় না। আসুন এবার যেটা আপনাদের সামনে দেখাবো বলে বললাম, যে একমাত্র বিরোধী দলনেতা তিনি তার কাজটা নিষ্ঠা ভরে করছে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। সে আপনাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি হিম্মত রাখেন যে সত্যিকে সত্যি বলা, ওপার বাংলার হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তা নিয়ে মিছিল করা, পেট্রোপল সীমান্তে গিয়ে অবরোধ করা, এই রকম একমাত্র রাজনৈতিক নেতৃত্ব গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তিনি এই সাহসটি দেখিয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবে সেই কারণেই শুভেন্দু অধিকারী এখন সফট টার্গেট ওপার বাংলার। এবং এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা সতর্ক করে দিল রাজ্য পুলিশকে। কি সতর্ক বার্তা তারা পাঠিয়েছে? যে জঙ্গি নিশানায় রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রের খবর, বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠনের টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী। রাজ্যে অলরেডি 3 জন বাংলাদেশি জঙ্গি ইতিমধ্যেই ঢুকে পড়েছে। তাদের নিশানা শুভেন্দু অধিকারী। ডিসেম্বর মাসের যে কোনো দিন তার উপর হামলা চালাতে পারে এবং সেটা যদি করা সম্ভব নাও হয় তাহলে পরবর্তীকালে জানুয়ারি মাসেও তার উপর হামলা হতে পারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পেয়েই তৎপরতা বাড়িয়েছে রাজ্য পুলিশ বলে অন্তত সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। রাজ্যের সর্বত্র পুলিশকে নাকি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর যে গত 16 তারিখে অর্থাৎ 16ই ডিসেম্বর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে এই রিপোর্ট পশ্চিমবঙ্গ পুলিশকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে একটি নয়, পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দা দপ্তরের তরফ থেকে। অর্থাৎ বিষয়টি কতটা স্পষ্ট, বিষয়টি কতটা উদ্বেগজনক সেটা বোঝানোর জন্যই পরপর দুটো রিপোর্ট কেন্দ্রীয় সরকার পাঠিয়ে দিয়েছে। তাতে সুস্পষ্টভাবে লেখা রয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং হিজবুত তাহরির জঙ্গিরা টার্গেট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যেই নাকি, কি ভয়ঙ্কর আপনারা চমকে যাবেন, ইতিমধ্যেই নাকি এই 3 জন ট্রেন্ড জঙ্গি ভারতে ঢুকে পড়েছেন। তারাই শুভেন্দু যেখানে যাচ্ছে সেখানে নাকি তাকে খুন করার পরিকল্পনা করছেন। আশঙ্কা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় যে জনসভা করছেন সেই জনসভার ভিড়ের মধ্যে মিশে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর হামলা হতে পারে বলে পরিষ্কারভাবে কেন্দ্রীয় গোয়েন্দা তরফের রিপোর্টে এমনটাই বলা হচ্ছে। বুঝতে পারছেন যে কি ভয়ানক বিষয়? আসুন এবিপি আনন্দের একটা ছোট্ট ফুটেজ শোনাবো যেখানে এই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি আক্রমণ যে কোনো সময় হতে পারে। এবিপি আনন্দের একটা ছোট্ট ফুটেজ আমার এই কথার সমর্থনের জন্য আপনাদের শোনাবো এই জায়গায়, শুনুন। শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও সিআরপিএফ কে। বাংলাদেশ বিরোধী মন্তব্যের জেরে শুভেন্দু অধিকারীর উপরে হামলার ছক কষা হতে পারে খবর কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে। ছক কষছে হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এবং হিজবুত তাহরির নামে দুই জঙ্গি সংগঠন। ডিসেম্বরে প্রকাশ্য কিংবা প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানো হতে পারে। হামলাকারীরা সুন্দরবনের জলসীমা দিয়ে ভারতে ঢুকতে পারে। হামলাকারীদের সাহায্য করতে পারে একজন মাঝি। হামলায় জঙ্গিদের সাহায্য করতে পারে সেই মাঝি, এমনটাই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে। শুনলেন বন্ধুরা, আমার মনে হয় এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর সব থেকে বড় সার্টিফিকেট। দেখুন, শুভেন্দু অধিকারী কেশব গ্রুপ স্পর্শ করতে পারবে না এটা আমাদের বিশ্বাস। তার কারণ শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তার নিরাপত্তার দায়িত্বেই রয়েছেন সিআরপিএফ আধিকারিক এবং জওয়ানরা। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শুভেন্দু অধিকারী কেশব গ্রুপ পর্যন্ত স্পর্শ করতে পারবে না ওই সমস্ত বাংলাদেশের জঙ্গিরা। কিন্তু আমি এটাই বলছি যে এটাই শুভেন্দু অধিকারীর সাফল্য। তিনি যে বাংলাদেশে হিন্দুদের আক্রমণকে সঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছেন। ওপার বাংলার মৌলবাদীদের যে গায়ে জ্বালা ধরেছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যগুলো শোনার পর, এটাই তো সাকসেস যে আমরা ওপার বাংলার মৌলবাদীদের নাড়াতে পেরেছি। এটাই তো একটা বড় সাকসেস যে আমরা সঠিক রাস্তাতে আছি, শুভেন্দু অধিকারী সঠিক রাস্তাতে আছে। আপনি কি কখনো শুনবেন যে ওপার বাংলার লোকেরা সুজন চক্রবর্তীকে টার্গেট করছে, মোহাম্মদ সেলিমকে টার্গেট করছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে টার্গেট করছেন? যদিও সেটা হতো সেটা মারাত্মক চিন্তার কারণ হতো, ভয়ঙ্কর সেটা হতো, সেটা একেবারে কাম্য ছিল না। কিন্তু আমি যে প্রসঙ্গটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে যেহেতু বিরোধী দলনেতা কন্টিনিউয়াসলি ওপার বাংলার মৌলবাদীদের চাপে রেখেছে এবং এপার বাংলার হিন্দুদের জোট বাঁধার আহ্বান জানিয়েছে,
সেটা কোনো মৌলবাদীদেরই কিন্তু হজম হবে না, সেটা এপার বাংলারই বলুন আর ওপার বাংলারই বলুন। সেই কারণেই যারা জঙ্গি মদতপুষ্ট একটি দেশ, তারা খুব স্বাভাবিকভাবেই চেষ্টা করবেন যে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানোর ছক যে তারা কষবেন, সেটাই স্বাভাবিক। এবং আপনাদের দেখাতে চাইবো যে শুভেন্দু অধিকারীর কোন মন্তব্যকে মনে করা হচ্ছে যার পেছনে ওপার বাংলার মৌলবাদীদের লুঙ্গির পালে হাওয়া লেগেছে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমাদের হাসিমারাতে 40টা রাফেল রয়েছে, তার মধ্যে 2টি রাফেল যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেখানকার প্রশাসন থেকে মৌলবাদীরা তারা প্যান্টে বাথরুম করে ফেলবে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে একেবারেই তাদের ভূমিকম্প ধরে গিয়েছে। শুনুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটি। 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। শুনলেন বন্ধুরা, আমি আপনাদের সামনে এই কারণেই বলতে চাই যে একেবারে সঠিক পথে যে শুভেন্দু অধিকারী রয়েছেন, একটু ভেবে দেখুন যে শুভেন্দু অধিকারীর মতো আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্ব ওপার বাংলার মৌলবাদীদের যদি এইভাবে কড়া বার্তা দিতে পারতেন তাহলে আমাদের ইউনিটিটা প্রকাশ পেত। তখন খুব স্বাভাবিকভাবেই জঙ্গিরা কাউকে একজনকে টার্গেট করার কথা তারা চিন্তা করতেন না, তার কারণ বাংলাদেশকে নিয়ে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সকলেরই এক কথা বলছে। এমনিতেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা দেশের মধ্যে। তার কারণ একমাত্র শিলিগুড়ি করিডোরের মধ্যে, যেটাকে চিকেন নেক বলা হয়, শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে 7 সিস্টারে পৌঁছানো যায়। দ্বিতীয় কোনো রাস্তা এখনো পর্যন্ত তৈরি হয়নি, যদিও মায়ানমারের একটা রাস্তা সিতুয়ে বন্দর দিয়ে তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু আরাকান আর্মির উত্থানে সেটাও এখন বিষবাও জলে। কাজেই পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরই হচ্ছে একমাত্র পথ। এই অবস্থায় রাজ্য প্রশাসন 72টি জায়গায় চেকপোস্ট ওপেন করে রেখে দিয়েছেন। যে কোনো সময় জঙ্গিরা আসছে, আপনাদের প্রমাণও দিয়েছি, আপনারা টিভির পর্দাতেও দেখছেন যে জঙ্গিরা ভোটার লিস্টের নাম পর্যন্ত তুলে নিয়েছেন। সম্ভবত এবারের লোকসভা ভোটে তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট পর্যন্ত দিয়ে দিয়েছেন। কাকে ভোট দিয়েছে আমি বলতে পারবো না, আমি জাস্ট আপনাদের বলার চেষ্টা করছি। তো এইরকম জঙ্গি সংগঠনের নেতৃত্বরা কিভাবে বাংলাদেশ থেকে অনায়াসে ভারতে ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গের থ্রু দিয়ে, সেটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের জন্য বিপজ্জনক এমনটা তো নয়। যে কোনো দিন আমরা খবর পেতে পারি কোনো একটা বড় জায়গায় হামলা হয়েছে বা বড় কোনো ঘটনা ঘটে গেছে, সেটা তো অত্যন্ত অনভিপ্রেত। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত ভারতের স্বার্থে রাজনীতিটাকে একটু দূরে ঠেলে, এমনিতেই তিনি জিতবেন। আমি আপনাদের সামনে বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে নিরীক্ষণ করেছি 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো দল আসবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকিছু ভালো লাগে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কোনো কারণ নেই। হিন্দুরা কোনোদিনই জোট বাঁধবে না, এটা ইতিহাস হয়নি। আমরা ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্রতে বিভক্ত হয়ে যাব, আমরা বিভিন্ন বর্গে ভাগ হয়ে গিয়ে কার্যত ওই মৌলবাদী প্রশাসনের ওপর আমরা সুযোগ সুবিধা করে দেব, কিন্তু কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করব এটা আমরা ভাবতে পারবো না। ঠিক যেমনটা হয়েছিল 34 বছর লেগে গেছিল না আমাদের সিপিএম এর পরাধীনতা থেকে মুক্তি পেতে, ঠিক আবার দেখবেন ওই 34 না 40 বছর লেগে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজত্বের পরাধীনতা থেকে আমাদের মুক্তি পেতে। আমাদেরও বেশ দীর্ঘদিন লেগে যাবে। আসলে ওই বাংলাদেশের মতো করে আমাদেরও ওই বারবার স্বাধীন হতে হয়। একটা তো 1947 সালে আমরা ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়েছিলাম, তারপরে কংগ্রেসের হাত থেকে স্বাধীনতা পেতে আমাদের 20 বছর লেগে গিয়েছিল, তারপরে সিপিএম এর হাত থেকে স্বাধীনতা পেতে আমাদের 34 বছর লেগে গিয়েছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব চলছে, তার হাত থেকে স্বাধীনতা পেতে আমাদের জানি না 40 বছর হয়তো চলে যাবে। আমার আপনার জীবনটা প্রায় শেষের দিকে চলে আসবে। এইরকমই তো পরিস্থিতি। ওপার বাংলাকেও যেভাবে বারবার স্বাধীনতা লাভ করতে হচ্ছে, আমাদেরকেও স্বাধীনতা লাভ করতে হবে ওই ভোটের মাধ্যমে। তবে ওপার বাংলার মৌলবাদীদের মতো তো আমরা হাতে অস্ত্র তুলে নিতে পারবো না। আমাদের হাতে গণতান্ত্রিকভাবে একটাই অস্ত্র দিয়েছে সংবিধান, আমরা সেটাই শুধু প্রয়োগ করি, সেটা হচ্ছে ভোটাধিকার। আর এটা এত কিছু জিনিস জানার পরেও আমরা যদি সঠিকভাবে ভোটাধিকারটা প্রয়োগ করতে না পারি, তাহলে সেটাই তো ওপার বাংলার মৌলবাদীদের সুড়সুড়ি দিচ্ছে। তারা মনে করছে যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চলবে ততদিন অবাধে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢোকা যাবে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, শিলিগুড়ি করিডোরের মধ্যে অস্থিরতা তৈরি করা যাবে। শুভেন্দু অধিকারী যতই হাঁক মারুন না কেন, তার বক্তব্যে যে কোনো কিছুই হবে না সেটা বাংলাদেশের জঙ্গিরাও হয়তো বুঝে গিয়েছে। তাই যাই হোক, পশ্চিমবঙ্গের মানুষ হয়ে যতদিন না আমরা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছি, দলগতভাবে একবদ্ধভাবে যতদিন না সিদ্ধান্ত নিতে পারছি, ততদিন এই মৌলবাদী শক্তির হাতেই আমাদের পরাস্ত হতে হবে। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।